সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে বিশ্বের এক প্রান্তের সংঘাত অন্য প্রান্তকে নাড়িয়ে দেয়। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো, যেখানে একটা টোকায় সবকটা ঘুঁটি পড়ে যেতে পারে। একটু মনে করার চেষ্টা করুন তো ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি দিনটা কেমন ছিল? সেদিনই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। আমাদের বেশিরভাগই হয়তো খবরটা দেখে ভেবেছি, ওহ, এটা তো অনেক দূরের ঘটনা, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাই না? কিন্তু এই যে ভাবনাটা, ওটা তো ওখানকার ব্যাপার। এটাই এখন সম্ভবত সবচেয়ে বিপজ্জনক একটা চিন্তা। আজকের এই আলোচনায় আমরা এটাই দেখব যে পৃথিবীর কোনো সংঘাতই আসলে বিচ্ছিন্ন নয়, সবগুলোই একে অপরের সাথে জোড়া, আর কিছু ডমিনো কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তবে আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে ভয় দেখানো না, বরং পুরো ছবিটা পরিষ্কার করা, একটা ম্যাপ তৈরি করা। কারণ একবার যদি ম্যাপটা বোঝা যায় তাহলে আর ভয় কাজ করে না, বরং সঠিক তথ্য আর সচেতনতা থাকে। তো আজ আমরা কি দেখব? প্রথমে কথা বলবো কেন কোনো ঘটনাই আর দূরের নয়। তারপর দেখব প্রথম ডমিনো কোনটা এবং কিভাবে পড়ছে। এরপর জ্বালানি থেকে কিভাবে খাদ্য সংকট তৈরি হচ্ছে, পারমাণবিক সমীকরণের ভয়ঙ্কর দিকটা, আর সবশেষে পুরো গ্লোবাল ম্যাপটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সত্যি বলতে কি, আমরা এখন ইতিহাসের কোনো সাধারণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না। ইউক্রেন, সুদান, মিয়ানমার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত একই সাথে এতগুলো সামরিক সংঘাত চলছে, যা বেশ বিরল। পরিস্থিতি কতটা গম্ভীর তা বোঝানোর জন্য একটা সংখ্যাই যথেষ্ট। 89। বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্টস নামে একটি সংস্থা ডুমসডে ক্লক বা মহাপ্রলয় ঘড়ি পরিচালনা করে। ২০২৬ সালের জানুয়ারিতে তারা এই ঘড়ির কাঁটা মধ্যরাত থেকে মাত্র 89 সেকেন্ড দূরে রেখেছে। ভাবা যায়, কিউবান মিসাইল সংকটের সময় যখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি ছিল, তখন ওই কাঁটা মধ্যরাত থেকে 7 মিনিট দূরে ছিল। তার মানে আমরা এখন ইতিহাসে সেই সবচেয়ে বিপজ্জনক সময়ের থেকেও বেশি ঝুঁকির মধ্যে আছি। আর দেশগুলো যে ভয় পাচ্ছে তার প্রমাণও আছে। ২০২৪ সালে সারা বিশ্বে সামরিক খাতে খরচ হয়েছে $2.718 ট্রিলিয়ন। এক বছরে বেড়েছে প্রায় ৯.৪%, শীতল যুদ্ধের পর যা সর্বোচ্চ। আর সবচেয়ে বেশি সামরিক ব্যয় করে এমন প্রথম ১৫টা দেশ, সবাই একসাথে তাদের বাজেট বাড়িয়েছে। দেশগুলো সাধারণত এমনটা তখনই করে যখন তারা সত্যিই কোনো বড় বিপদের আশঙ্কা করে। তাহলে প্রশ্ন হল, প্রথম ডমিনোটা কোনটা? কোনটা পড়লে বাকিগুলোও পড়া শুরু করবে? উত্তরটা হল হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথটাই এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এর গুরুত্বটা একটু বলি। বিশ্বের মোট তেলের প্রায় ২০% প্রতিদিন এই সরু পথ দিয়েই যায়। ভারত তার শক্তির ৬০%, চীন ৪০%, আর জাপান ৭৫% এই পথ থেকেই পায়। জাপানের প্রধানমন্ত্রী তো একবার বলেই ফেলেছিলেন, যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে ৮-৯ মাসের মধ্যে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। আর এর প্রভাব কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি। এই অঞ্চলে জাহাজ চলাচল প্রায় ৭৫% কমে গেছে। জাহাজের বিমা খরচ বেড়েছে ৫০%, অপরিশোধিত তেলের দাম ৩৯%, আর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৫৯% বেড়েছে। এমনকি আমাদের খাবারের জন্য যে সার দরকার তার দামও ৩৫% বেড়ে গেছে। এখান থেকেই আমরা পরের ধাপে চলে আসি, কিভাবে এই জ্বালানির সংকট সরাসরি আমাদের খাবারের প্লেটে এসে ধাক্কা দেয়। অনেকেই কিন্তু এই সংযোগটা খেয়াল করে না। উপসাগরীয় দেশগুলো তাদের খাবারের ৮০% আমদানি করে। কুয়েত তার পানীয় জলের ৯০%, আর সৌদি আরব ৭০% পায় ডিস্যালাইনেশন প্ল্যান্ট থেকে। মানে সমুদ্রের নোনা জলকে পানের যোগ্য করে তোলা হয়। প্রায় ১০ কোটি মানুষ এই প্ল্যান্টগুলোর ওপর নির্ভরশীল, আর এগুলো চালাতে লাগে বিপুল পরিমাণ শক্তি। ইরানের কৌশলটাই হলো আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ না করে এই প্ল্যান্টগুলোর মতো দুর্বল জায়গাগুলোতে আঘাত করা। এই যুদ্ধের অর্থনৈতিক হিসাবটাও বেশ অদ্ভুত। ধরুন, ইরানের একটা ড্রোনের দাম $৫,০০০, আর সেটাকে আকাশেই ধ্বংস করতে যে আমেরিকান মিসাইলটা ব্যবহার করা হয় সেটার দাম $১ মিলিয়ন। মানে একটা আক্রমণ ঠেকাতেই ২০ গুণ বেশি খরচ হয়ে যাচ্ছে। এটা তো দীর্ঘমেয়াদে চালানোর মতো কোনো অবস্থা না। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম খুব দারুণ একটা কথা বলেছে। তারা বলেছে, এই যুদ্ধটা আসলে আপনার এলাকার সুপারমার্কেটে পৌঁছে গেছে, শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি। কারণ জ্বালানি আর পরিবহনের খরচ বাড়ার মানেই হল সারা বিশ্বে খাবারের দাম বাড়া। এবার আমরা আসছি সবচেয়ে বিপজ্জনক দিকটাতে, পারমাণবিক সমীকরণ। আমাদের অনেকেরই ধারণা পারমাণবিক অস্ত্র আসলে কেউ কখনো ব্যবহার করবে না, কিন্তু সত্যিটা হলো পরিস্থিতি অতটা সহজ নয়। রাশিয়ার একটা সামরিক মতবাদ আছে যাকে বলা হয় এসক্যালেট টু ডিএসক্যালেট।
এর মানে কি? এর মানে হল প্রচলিত যুদ্ধে যদি রাশিয়া খুব খারাপভাবে হারতে শুরু করে তখন তারা ছোট আকারের একটা কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে। এর উদ্দেশ্য কিন্তু যুদ্ধ জেতা নয়, বরং সবাইকে থামিয়ে দেওয়া, পিছু হটতে বাধ্য করা। এটা কোনো পাগলামি নয়, বরং একটা ঠান্ডা মাথার হিসেবি কৌশল। আর ঘটনাগুলো কিন্তু সেদিকেই এগোচ্ছে। দেখুন, ইউক্রেন রাশিয়ার পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা চালিয়েছে। এর জবাবে ফ্রান্স আর যুক্তরাজ্য একসাথে তাদের পারমাণবিক শক্তি সমন্বয়ের ঘোষণা দিয়েছে, আর আমেরিকাও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম সাবমেরিন মোতায়েন করেছে। আসলে পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরকে কৌশলগত সংকেত পাঠাচ্ছে। এবার চলুন একটু বড় করে দেখি পুরো ছবিটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে বৈশ্বিক ব্যবস্থাটা কোনো মতে টিকে ছিল, সেটা এখন মারাত্মক চাপের মধ্যে আছে। আর এই চাপের অন্যতম একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে পূর্ব এশিয়া। এখানে তাইওয়ান একই সাথে একটা ভূ-রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট, আবার বিশ্বের জন্য একটা প্রযুক্তিগত কেন্দ্রবিন্দুও। কারণ বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ, যা আমাদের ফোন থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছুর মস্তিষ্ক, তার বেশিরভাগই তাইওয়ানে তৈরি হয়। তাইওয়ানে কোনো সংঘাত হলে এর প্রভাব শুধু ওই অঞ্চলে থাকবে না, সারা বিশ্বের অর্থনীতিতে একটা সুনামি এনে দেবে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে 5টা ধাপ দেখতে পাই। প্রথমে জ্বালানির বাজারে সংকট তৈরি হয়, সেখান থেকে খাদ্য ব্যবস্থায় চাপ বাড়ে। তৃতীয় ধাপে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ে। চতুর্থ ধাপে অর্থনৈতিক সংকট এক দেশ থেকে অন্য দেশে সংক্রমিত হয়। আর সবশেষ এবং সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে হল পারমাণবিক মাত্রা। শেষ পর্যন্ত তাহলে আমাদের কি ভাবা উচিত? ভয় পাওয়া? না, একদমই না। আসল কথা হলো সচেতন হওয়া। এই বৈশ্বিক ম্যাপটা বোঝাটাই হলো স্বচ্ছতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার প্রথম ধাপ। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আলাদাভাবে না দেখে যখন আমরা তাদের মধ্যকার সংযোগগুলো বুঝতে পারব, তখনই আমরা একটা পরিষ্কার চিত্র পাব। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই দুনিয়ায় যেখানে সবকিছুই একটার সাথে আরেকটা জড়িত, সেখানে কোনো সংঘাত কি সত্যি স্থানীয় বা লোকাল থাকতে পারে? ভেবে দেখবেন।